শোতে গিয়ে মানে গান গাও, আর শ্রাবণ্য তৌহিদার শোতে তুমি আজকে গান করবে না কিন্তু হবে না। গান আমি তোমার নেক্সট শোতে করব, প্রমিস করছি। আজকে আসলে আমি প্রিপারেশন নাই, না, গলার অবস্থা এই খুবই শোতেই খারাপ। করতে হবে। গলার অবস্থা খুবই খারাপ আছে। তার মানে তুমি বড় সিঙ্গার হয়ে গেছো না? না না, আমি বড় সিঙ্গার না। বড় সিঙ্গার না দেখে, বড় সিঙ্গার যে কোনো সময় গান গাইতে পারে। এক্সকিউজ দেয়। বড় সিঙ্গার যে কোনো সময় গান গাইতে পারে। আমি সিঙ্গার না বলে যে তৎক্ষণাৎ যদি গান গাই, দেখা যাবে ভয়েসটা খারাপ হবে, দর্শক আর পছন্দ করবে না, নেক্সট আমার গান গাইতে পারবো না। আজগুবি এক্সকিউজ আমাকে দিও না, আমার সাথে তোমাকে গান করতে হবে। কারণ আমি যখন শুনছি যে রোশন আমার হচ্ছে নায়ক আজকে, মানে আজকের হচ্ছে হট সিটের ওই পাশে তুমি বসবে, তখন থেকে আমি জানি যে আজকে তোমাকে গান করতে আরে হবে। প্রিপারেশন নাই আজকে, আরে কিভাবে গান শোনাবো আল্লাহ, তোমাকে? তোমার মিউজিক্যাল ফিল্ম আসতেছে ভাই। না, মিউজিক্যাল ফিল্ম আছে, কিন্তু জামাল হচ্ছে লিরিক্স গুলো মনে নেই আমার, কারণ ওটা তো লিপ মিলায় গান করতে হয় না তো, ওটা হচ্ছে অন অ্যাক্টিং বেস। মানে তুমি হিরো একজন, বুঝছো? তুমি কি এরকম না না, এদের হিরো মতো হলে মেইলি স্বভাব কেন তোমার? হিরো হলে গান করতে হবে কেন? তুমি বলো অ্যাকশনের দরকার, আমি তোমার সাথে অ্যাকশন করতেছি। তুমি আমার ফ্রেন্ডও, সো আমার জন্য একটা গান করতে পারো না? সবার জন্য গান করতে পারো। আচ্ছা, অফ স্ক্রিনে যাওয়ার আগে শোনাই দেব না একটা গান। আমি এত কিছু অফ বুঝি না। স্ক্রিনে যাওয়ার আগে আমি আচ্ছা, আমি ঝগড়া করতে চাই না, লাইট ক্যামেরা অ্যাকশন হয়ে গিয়েছে। ওয়েলকাম করতে হবে দর্শক আপনাদেরকে। প্রিয় দর্শক, ঈদ মোবারক। ঈদ মানে কিন্তু আনন্দ উৎসব এবং সবাইকে নিয়ে ভালো রাখা, ভালো থাকা। আর আপনাদেরকে আরেকটু ভালো রাখতে, ভালোবাসতে আমি শ্রাবণ তৌহিদা চলে এলাম গ্রিন টেলিভিশনের পর্দায়। তবে আমি তো একা আসিনি, SSRM প্রেজেন্টস ঈদ আড্ডায় আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন ভেরি হ্যান্ডসাম অ্যান্ড ট্যালেন্টেড অ্যাক্টর অ্যান্ড হিরো রোশন। হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। ভাগ্যিস আজকে তুমি নিচে বা জুতার দিকে তাকিয়ে, আকাশে বাতাসে তাকিয়ে কথা বলছো না, যে একদম আমার চোখের দিকে তাকিয়ে কথা বলছো। না, আমি তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলছি। কোন দিকে তাকাচ্ছ? চুলে, আকাশে, বাতাসে? আচ্ছা, মেয়েলি স্বভাব যাদের মধ্যে থাকে তারা কি কখনো হিরো হতে পারে বলো? মেয়েলি স্বভাব যাদের মধ্যে থাকে তারা জানা নেই আসলে আমার। জানা নাই না? এখন তোমাকে যদি আমি বলি যে মেয়েদের মতো তোমাকে অনেক রিকোয়েস্ট করতে হয়, অনেক বেশি, মানে কি বলবো, মানে মেয়েরা হয় না যে নায়ের মধ্যে হা লুকিয়ে থাকে, তো তোমার মধ্যে কি আসলে হ্যাঁ এর মধ্যে না লুকিয়ে থাকে? তার মানে হচ্ছে যারা অ্যাকচুয়ালি পুরুষ, ওরা যখন যা বলে তাই করে ফেলে না? মানে এটাই মিন করছো তুমি? না, আমি সেটা মনে করিনি, তোমাকে হিরো মনে করি, মানে ইউ নো সব ডিসিশন হিরোইক হতে হবে। হিরোরা কিন্তু সবসময় সবকিছু বললেই করে না, এটাও তোমার মাথায় রাখতে হবে। আচ্ছা, তুমি কিন্তু হিরোর বাইরে আমার একজন ফ্রেন্ড, তার মানে ফ্রেন্ডদেরও তোমাকে অনেক অনেক বেশি রিকোয়েস্ট করতে হবে, তাই তো? না, ফ্রেন্ডদের সঙ্গে রিকোয়েস্ট বলতে ফ্রেন্ডরাই হচ্ছে একমাত্র জায়গা যেটা সঙ্গে সঙ্গে নাও করা যায়। ওকে, বাট আজকে তোমার না করার কোনো অপশন নেই। আমি যা যা বলবো রিকোয়েস্ট করব, ইনফ্যাক্ট দর্শকদের জন্য, আমার জন্য না, সেটা করতে হবে। প্রেমের গল্প নিয়ে হাজির হয়েছো এবারে ঈদে, তাই না? তো প্রেমের গল্পটার শুটিংটা এত সুন্দর হয়েছে, সবকিছু মিলেই আমার কাছে বেশ ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে, মানে এই কাজটা করতে এক্সপেকটেশনটা কি? প্রেমের গল্প আসলে মিউজিক্যাল ফিল্মগুলো দেখো, আসলে আমাদের সিনেমাতে কিন্তু অ্যাজ সবসময় আমরা গান করি, প্রতিটা সিনেমাতে দেখা যায় 3টা-4টা করে গান থাকে। তো এর বাইরে যখন কোনো একটা ফিল্ম, মিউজিক্যাল ফিল্ম আমরা করি, তখন দেখা যায় যে ওই ওই হয় না যে একটা সিনেমাতে অ্যাভারেজে 3টা-4টা গান থেকেও অনেক বেশি ফ্লারিশ, অনেক বেশি ভালো অ্যারেঞ্জমেন্টে, ভালো লোকেশনে গিয়ে, যেহেতু একটাই গান, সেটা অনেকদিন ধরে পোস্ট প্রোডাকশন হচ্ছে এবং এটা নিয়ে বেশ ভালো প্রিপ্ল্যান করে খুব গোছানোভাবে কাজটা করা হয়। টু বি ভেরি অনেস্ট, আই ওয়াজ নট রেডি টু ডু দিস। মানে আমি এটা করার এতটাই মানে ইচ্ছে ছিল না। তবে যখন ডিরেক্টর আমাকে ফোন দিল যে একটা মিউজিক্যাল ফিল্ম আমরা করতে চাই, তুমি করবা কিনা, আমি সহজ স্বীকারোক্তি দিয়েছি, আমি যে না, আমি করবো না। তখন সে বললো যে করবা না, আচ্ছা গানটা পাঠাই, গানটা শোনো, গানটা ভালো লাগলে দেখো, চিন্তা করে দেখো। গানটা যখন পাঠালো তখন আমি চিন্তা না করে ওকে কল দিলাম, কল দিয়ে বললাম যে প্ল্যানিং কি। দেন মানে গানটা তোমার ভীষণ পছন্দ, গানটা পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে আমার। দেন আমাকে প্ল্যানটা শেয়ার করলো যে নীলাদ্রিতে খুব দুর্গম লোকেশনে, খুব চমৎকার ভিজুয়াল, পাহাড়ের ভেতরে কালো কালো পাথর, এবং দূর থেকে মানে একটা পাথরের মাঝখান দিয়ে একটা পাহাড়ের মাঝখান দিয়ে আরেকটা মানে পাহাড়ের সৌন্দর্য দেখা যায়, এবং খুব চমৎকার লেক। মনে হলো যে খুব জায়গাটা তো খুব সুন্দর। তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, সেটের যে কাজগুলো, সেটটা কিভাবে প্ল্যান করছো? ওর সেটের জন্যই মানে আমাদের হিউজ পরিমাণ বাজেট স্পেন্ড করতে হচ্ছে সেটের জন্য, পাহাড়ের উপরে একটা তুমি সুইজারল্যান্ডের একটা ফিল দেওয়ার জন্য। হ্যাঁ, তো পুরো একটা বাড়ি বানানো, এবং সেই সঙ্গে ছেলের বাড়ি বানানো, ছেলের যে জায়গাটা সবসময় থাকে সেই জায়গাটাতে মানে একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা,
চমৎকার চমৎকার সব না, সুলতান আমি তো সুলেমানের already মতো করে অনেকগুলো দেখেছি, ঘোড়া, হ্যাঁ, ঘোড়া ছিল, সাদা ঘোড়া। সাদা ঘোড়া, তো আমার অনেকগুলো কাছে অনেক মনে বেশ কয়েকটা হয়েছে- ঘোড়া ছিল। তো সেই জিনিসগুলো আসলে ওই প্রেজেন্ট ওখানে ছিল না, ওই জিনিসগুলো ঢাকা থেকে যেমন স্ট্র্যাটেজি বিষয়গুলো এগুলো ঢাকা থেকে সবকিছু অ্যারেঞ্জ করে নিয়ে গিয়ে তাই ওখানে গিয়ে সব সেট আপ করেছে, এবং ঘোড়া হয়তো আমরা ওই সেই লোকেশনে হয়তো আমরা অ্যারেঞ্জ করেছি হোয়াট এভার। মানে আমাকে যে যে বিষয়টা শেয়ার করেছে তখন আমার কাছে মনে হয়েছে না, ইট ক্যান বি এ গুড প্রজেক্ট। গুড ওয়ান। তখন রাজি হয়ে গেলাম করার জন্য আর কি। সো লোকেশনটাও খুব সুন্দর, আউটকামটাও অনেক সুন্দর এসেছে, গানটাও অনেক সুন্দর। এই যে প্রেমের গল্প শুটিং করতে গিয়ে কোনো মজার কোনো সিকোয়েন্স আছে বা মজার কোনো ঘটনা? মজার ঘটনা, সবচেয়ে বড় ঘটনা হচ্ছে আমাকে আমাকে ডিরেক্টর বলেছিল যে রোশন এখান থেকে 5 ঘন্টা লাগবে। কয় ঘন্টা লেগেছে? 5 ঘন্টা লাগবে। তারপরে সকাল রাত 11টায় রওনা দিলাম, গিয়ে পৌঁছালাম হচ্ছে পরদিন? 9টায়, Okay. লাইক 8টার সময়। আমি গাড়ি একটা বিডের ফাঁড়ির সামনে দাঁড়ালো, আমার কাছে মনে হয়েছে যে আমরা লোকেশনে চলে এসেছি। অ্যাসিস্ট্যান্টকে বলছে যে এই জিনিসপত্র নামা, সব ডাম্বেল নিয়ে গেছিলাম 2টা। পরে বলছে ভাই আসিনি আমরা এখনো, অনেক পথ বাকি আছে। হ্যাঁ অনেক পথ বাকি মানে কিভাবে যাবো? তা গাড়ি চলো, গাড়ি থামলা কেন? না ভাই গাড়ি অটো দিয়ে যেতে হবে। ওকে। What? রাস্তা চিকন, তো ঠিক আছে অটোর মধ্যে উঠলাম, ভালো যে অটো দিয়ে হয়তো বা বেশিক্ষণ লাগবে না, গিয়ে পৌঁছে যাব। মানে মাউন্ট এভারেস্টের মতো জায়গা থেকে মনে হয় অটো আস্তে আস্তে ব্রেকিং করে করে নামছে। মানে ড্রাইভারকে দেখে মনে হচ্ছে অটো ড্রাইভার না, সে হচ্ছে মানে মানে ফোর বিশাল কোনো কিছু, হুইলার কোনো right. মানে 4 হুইল ড্রাইভের চালক, এত দক্ষ। কি যে রাস্তা, মানে সমতল রাস্তা না। আমি একবার গিয়েছি তো আমি জানি, মানে ওখানে? এই যে চিকন রাস্তাগুলো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ওখানে একবার ঘুরতে গিয়েছিলাম বেসিক্যালি। আমি অনেক অ্যাডভেঞ্চারাস। বর্ষায়? হ্যাঁ, বর্ষায় নাকি? বর্ষায় না, আচ্ছা নরমাল অ্যাজ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো সেখানে এই যে চিকন রাস্তাগুলো এবং সেখানে যে গাড়িগুলো চলে, অটো গাড়িগুলো, এগুলো মনে হয় তুমি যেমন বললা যে ফর্মুলার মতো মনে হয়, সিরিজে কাজ করা ড্রাইভার এক একটা, আসলেই তাদের পারদর্শিতা, এক্সপেরিয়েন্সটা আসলে ওরকমই ম্যাটার করে ওই জায়গাটায়। সব। আর তার চেয়ে বেশি মানে বেশি আমার কাছে অ্যাডভেঞ্চারাস মনে হয়েছে অটো দেখি, মানে বিশাল বড় একটা ময়দানের মতো, মানে বালুর উপর দিয়ে গাড়ি যাচ্ছে, যাওয়ার পরে আমি বলছি যে ওকে অনেক দূরে ট্রলার দেখা যাচ্ছে, হয়তো ওখানে গিয়ে থামবে, ওকে, নামাই দিছে মাঝপথে। পরে হচ্ছে তারপর কি করলা বাকিটা তুমি? পথে দুই যেতে হাতে হবে। 2 ডাম্বেল নিয়ে? না ডাম্বেল আমার অ্যাসিস্ট্যান্ট নিছে, মানে কিন্তু ঝামেলা হচ্ছে যে ব্যাগ ক্যারি করতেছি, কোনো মানে এক্সট্রা কোনো আমাদের প্রোডাকশনের লোক বেশি পাঠাতে পারে নাই। আমাদের যে পরিমাণ জিনিসপত্র, আমি তো মানে লাগেজ টাগেজ হাবি যাবে অনেক কিছু নিয়ে গেছি। তো পরে অনেক কষ্ট করে হেঁটে দেখি জুতা ঢুকে যায় বালির ভিতর, আবার জুতা খুললে পা ঢুকে যায়। আমি বলছি ভাই কোনটা খুলবো কোনটা রাখবো? পরে ঠিক আছে অনেক কষ্ট করে একদম সাইডে যাওয়ার পরে একটা ট্রলার আসলো, ট্রলার আমাদেরকে পিক করলো, নামলাম হচ্ছে ওই পারে নামার পরে নাকি আবার পাহাড় উঠতে হবে। ও মাই গুডনেস। পাহাড় ওঠার পরে আবার হচ্ছে চাঁদের গাড়ি, আবার চাঁদের গাড়িও নাকি আমাদের 1 ঘন্টা জার্নি করে নিয়ে যাবে। ওরে আল্লাহ। পরে আমি তো বলছি পৌঁছালে ভাই এটা কটায়? কোথায় নিয়ে আসলা ভাই? পরে বলছে রোশন ঠান্ডা থাকো, আসার পরে ভালো লাগবে। গেলাম যেখানে আমার যে রিসোর্টটাতে ছিলাম, হ্যাঁ। সেটা একদমই পানির উপরে সুন্দর একটা কাঠের রিসোর্ট। খুব সুন্দর। ওটা দেখে আমি যেন মানে কলেজাটা ঠান্ডা হয়ে গেল। দারুণ। দ্যাটস গ্রেট। বাট টোটাল কয় ঘন্টা লেগেছিল? পৌঁছাতে 12টা বাজে, 12টা মানে বাজে। অলমোস্ট 12 আওয়ার্স। 12 আওয়ার্স। এই যে এত কষ্ট করেছো, সেজন্য এত সুন্দর একটা আউটকাম আমরা পাচ্ছি। রাইট। তবে প্রেমের গল্প তো অনেক রোমান্টিক একটা মিউজিক্যাল ফিল্ম, সেটা বুঝতে পারছি। রোমান্টিসিজমের সাথে রোশনের খুব সুন্দর একটা সম্পর্ক আছে, না হলে তো হিরো হতে পারতে না। Action এর সঙ্গে ছোটবেলা বেশি থেকে, সম্পর্ক। হ্যাঁ ছোটবেলা থেকে এটা ছিল না? ছোটবেলা থেকেই তুমি রোমান্টিক? রোমান্টিক না, আমার নায়িকারা কমপ্লেইন করে আই এম নট রোমান্টিক। ওকে, তুমি রং বলছো, নায়িকারা উল্টাও কমপ্লেইন করে যে রোমান্টিক কিন্তু সিনে রোশনের স্ক্রিনে তো অনেক আমরা যা জড়তা। দেখি তাই। স্ক্রিনে তো আমাকে রোমান্টিকে খুব বেশি দেখা যায় না, আমাকে অ্যাকশনে অ্যাকশনে বেশি বেশি দেখা যায়। দেখা যায়, কিন্তু তারপর নায়ক যদি রোমান্টিসিজমে রোমান্টিক হওয়ার চেষ্টা করি, বাট কেন চাই এতটা রোমান্টিক হতে পারি না। নায়িকারা চায় যে অনেক বেশি রোমান্টিক হয়, কিন্তু আচ্ছা তুমিই বলো যে কেন এত তুমি রোমান্টিক হতে পারো না? তুমি কি বাস্তব মানে অনেক বেশি রিয়েলিস্টিক মানুষ? রিয়েলিস্টিক মানুষ আসলে। রিয়েলিস্টিক না, এই জন্যই তো এত কম বয়সে মুভি করছো, বিজনেস করছো, এটা করছো, ওটা করছো, সবকিছু একসাথে চলছে। সেটাই। তবে দেখতে তো তুমি হ্যান্ডসাম, সেটা নিশ্চয়ই জানো, সেটা তো মানবে। তুমি যেহেতু বলছো মানলাম। আর কেউ বলেনি না? তো বলেছে
ওকে স্কিপ, নিজের না প্রশংসা শুনতে লজ্জা ও লাগে। মাই গড তাহলে আমি একটু আরেকটু পিছনে যেতে চাই। ছোটবেলার ঈদের সময় হোক বা যে কোনো সময় একটা ফেভারিট ড্রেস থাকে না, যেটাকে পরলে নিজেকে হিরো হিরো লাগে, বারবার গিয়ে আয়নার সামনে দেখা বা চারপাশে একটু নোটিস করা? আয়নার সামনে প্রচুর পরিমাণ দাঁড়ানোর হ্যাবিটটা আমার ছোটবেলা থেকে ছিল না। এখনো আছে? তবে সত্যি বলতে কি হিরোইজমের যে ব্যাপারটা, ওটা স্কুলে, ইউনিভার্সিটিতে, স্কুলে আমি সবসময় বাইক নিয়ে যেতাম ক্লাস 5-6 থেকে। বাহ, 6-এ যখন বাইক নিয়ে যেতাম তখন মানে হয় না যে একটা সব ফ্রেন্ডরা তাকেই আছে একটা, মানে ওইটা আসলে ক্রিয়েট করতে চায়নি, মানে ফ্রেন্ডরা দাঁড়ায় থাকে, ফ্রেন্ড বান্ধবীরা দাঁড়ায় আছে, তো সবাই বলে যে হিরো, মানে ঢুকলেই আমার বন্ধুরা মানে সবসময় আমাকে তোমাকে হিরো বলে ছোটবেলায় ডাকে, হিরো বলেই ডাকতো ফ্রেন্ডরা ফাজলামি করে ডাকতো। ফ্রেন্ডরা? তো এই ফাজলামে আসলে কোনো একটা সময় আমার ইনফ্যাক্ট ইউনিভার্সিটিতেও দেখা যেত কালচারাল বিভিন্ন ফাংশনে স্টেজে পারফর্ম করছি, মানে লাইক ডান্স পারফরমেন্স করেছি, আর তো বন্ধুরা আমাকে হিরো, আচ্ছা এই হিরো নাম ধরে ডাকবি না, তো নাম ধরে ডাক। তো পরে দোস্ত সিরিয়াসলি তুই সিনেমায় গেলে কিন্তু তুই অনেক ভালো করবি, মানে ফাজলামি করে বলতো কি যে দেবের থেকে ভালো করবি দোস্ত তুই, মানে তুই কিন্তু আসলে ভালো করবি, তুই চা। আমি তখন মানে ওই ওদের কথাই না আমার মাথার মধ্যে একটা চিন্তা ঘুরছিল কোনো একটা সময় আর কি, মানে কখনো ভাবি না যে আই উড কাম টু ফিল্ম, বা এত সহজে কোনো কিছু হয়ে যায়, এটা আমার চিন্তার বাইরে, মানে কোন সিনেমার চেয়ে এত সহজে হয়ে যাবে। একটা এসএমএস, একটা চিঠি, এরকম Right, একটা right, ব্যাপারে ওইটাই, কিন্তু তুমি ওইটাই, নায়ক ওইটাই। হয়ে গিয়েছো। একটা এসএমএসই এক এসএমএসই যা ঘটে যায়। হ্যাঁ হ্যাঁ, মানে এসএমএসই হবে কারণ চিঠি যুক্ত চলে গিয়েছে। আমার মনে হয় যে আমাদের সিনেমার জন্য কিন্তু অনেকেই স্বপ্ন দেখে সিনেমা করবে। আমি মনে একটা পার্সন যে স্বপ্ন দেখারও সুযোগ পাই নাই, আমার হুট করে জয়েন্ট বাজার মানে কলকাতা বাংলাদেশে এত বিশাল বাজারের একটা জয়েন্ট ভেঞ্চার ফিল্মে চান্স পেয়ে যাওয়া, এবং সিনেমাকে ভালোবাসারও সুযোগ পাই নাই, বাহ, এর আগেই সিনেমা শুরু করে দিয়েছি। কখন থেকে তাহলে ভালোবাসলে সিনেমা? 1-2টা সিনেমা যাওয়ার পরে। এক দুটো? প্রথমটা কি দায়িত্ব মনে হয়েছিল যে ওয়ার্ক, অফিস ডিউটির মতো? না, আমার ফার্স্ট মুভিটা আমি ওইভাবে নিয়েছি যে দর্শক অ্যাকসেপ্ট করলে সিনেমাতে থাকবো, আদারওয়াইজ সিনেমা কন্টিনিউ করবো না। জিয়াউল রোশন থেকে রোশন হয়ে যাওয়া এই জার্নিটাতে মজার কোনো বাধা এসেছিল বা একটু বিব্রতকর হতে পারে? জিয়াউল রোশন থেকে রোশন হয়ে যাওয়ার বাধা না, এই তো বললাম না তোমাকে, এটাই বলছিলাম যে এত স্মুথলি হয়ে গেছে যেটা আমার মনে হয় মানে না আমি যে- এই জন্য জিজ্ঞেস করেছি মজার কোনো কিছু, মজার কোনো টুইস্ট হতে পারে, বাসা থেকে হতে পারে বা অন্য কোথাও থেকে। মানে হিরো হয়ে যাওয়াতে, হ্যাঁ, হিরো হয়ে যাওয়াতে ভেরি ইন্টারেস্টিংলি আমার সব ফ্রেন্ড আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল। এটাই তো জানতে চাই। তো আমাকে বলে যে আমি ফোন দেখো না, কি রে কি অবস্থা, ফোন দিস না কেন? না ভালো, যে তুই হিরো মানুষ, তুই ব্যস্ত থাকবি। আমি তো দিন রাত 24 ঘন্টাই, তো আমি 12 মাস আমি শুটিং করি। বাহ, আমাদের মজার বিষয় হচ্ছে আমরা সিনেমাতে যারা কাজ করি যখন শুটিং করি প্রচন্ড ব্যস্ত, ধরো 15 দিনের শিডিউল আমরা দিলাম, শুটিং এর কাজ শেষ হয়ে গেছে, টানা ধরো 15 ডেজ ফ্যামিলি টাইম, ঘোরাঘুরি ফ্রেন্ডদের সাথে। তার মানে ঈদের সময় হচ্ছে তুমি পরিবার নাকি ফ্রেন্ডস আড্ডা দিতে বেশি পছন্দ করো, কোনটা? সন্ধ্যার পর সময়টা মানে অনলি ফ্রেন্ডস? ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা মারা। এখনো কি বাইক নিয়ে বের হয়ে যাও? বাইক এখন খুব একটা চালাই না আসলে, বাইকে আমি প্রচুর পরিমাণ বাইকিং করেছি, একদম লাস্ট 3 বছর ধরে আসলে বাইকিংটা করা হয় না। ধরো চাঁদ রাতে চাঁদ দেখার পর থেকে কেউ হয়তো চিৎকার করতে শুরু করে আনন্দে, পাড়া প্রতিবেশী সবাইকে জানাচ্ছে যে কালকে ঈদ, কালকে ঈদ, আর কেউ হয়তো বা দেখা যাচ্ছে বাজি ফোটাচ্ছে, পাড়া প্রতিবেশীর সাথে হচ্ছে লাইটিং বা অন্য অনেক কিছু নিয়ে কিন্তু অনেক আনন্দের একটা মোমেন্ট তৈরি হয়। তো তুমি কোন দলে? আমি আসলে যেহেতু হোম টাউনে ঈদটা করা হয়, আমি কোনো দলেই থাকতে পারি না। আমি ছোটবেলাটা বলো। চাঁদ রাতটা দেখা যায় যে আমি ড্রাইভিং করতে থাকি 4 ঘন্টা, বাড়িতে গিয়ে পৌঁছাই 11টার okay. সময়। সো চাঁদ রাতটা এইভাবেই কাটে। না, আর এখন তো এটা বড় অবস্থায়, মানে ছোটবেলা আমার এন্টারটেইনমেন্ট ছোটবেলায় যেটা হতো, আমরা তো খুব জয়েন্টলি থাকতাম একদমই ক্লাস 2-3 ইয়ার আগে, যেটা আমার মনে পড়ে, আমাদের আমাদের মানে চাচাতো ভাই, মানে চাচাতো বোনরা, সব কাজিনরা, শৈশবটা তো ওদের সঙ্গে কেটেছে বেশি। যখনই চাঁদ উঠেছে তখন তো আমরা সরাসরি দেখতাম, টিভির এত খোঁজ খবর এত বেশি ইয়ে করতাম না। চাঁদ ওঠার পরেই এই প্রত্যেক বাড়িতে ছেলেরা এই দৌড়ি এদিক থেকে ওদিকে চাঁদ উঠছে, আর চাঁদের মানে ফকফকে আলো, এই যে তার মানে দৌড়াতে চিৎকার করার দলে। হ্যাঁ, ভীষণ মজা হয়েছে তখন।
ওই স্মৃতিগুলো আসলে খুবই মনে পড়ে এখন। সেটাই, বড় হয়ে গেলে আর ছোটবেলায় ফিরে যাওয়া যায় না, কিন্তু ওই স্মৃতিগুলো আমাদেরকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে। খুবই attract করে। ছোটবেলার ঈদের গল্প শুনছিলাম, আরো অনেকটুকু গল্প কিন্তু বাকি রয়েছে। ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক। আমরা গল্প করছিলাম তোমার ছেলেবেলায়, যেখানে তুমি ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে অনেক পছন্দ করতে। আর তারপরে কি মাথার মধ্যে এটা আসতো যে কার বাসায় গিয়ে আমি কত ঈদি নিব, কালকে কতগুলো আমি ঈদি কালেক্ট করতে পারবো, সালামি, ফ্রেন্ডদেরকে একটু ভাব নেয়া, এটা কি থাকতো তোমার মধ্যে? সালামি আসলে এখন তো সালামি পাই না। তখনকার কথা তখন বলছি। তখন আসলে আমার মামার কাছে, যে মামা এখন মানে মামা মারা গেছেন, বহু বছর হয়েছে, আমার সবচেয়ে ফেভারিট মামা ছিলেন এবং আচ্ছা। সবচেয়ে কাছে ছিলেন আর কি। মামা ভীষণ আদর করতেন, প্রতিদিন সালামি দিতেন, আব্বুও দিতেন, আম্মু দিতেন, বড় আপু দিতেন। বড় আপু তো এখনো দেয়। আর কেউ দেয় তো না? না, আর আর সত্যি বলতে কি আমাদের রিলেটিভরা, মানে আমাদের রিলেটিভদের স্ট্রাকচারটা এমন যে সবাই এখন খুব বেশি একটা কাছাকাছি থাকি না, ওকে। ঠিক আছে? সো যার জন্য ওই সেই সুযোগটা কম। এখন তার মানে তবে তোমার বড় বাচ্চাদেরকে আপু এখন ছাড়া অনেক কেউ দিই। দেয় না তোমাকে সালামি? আম, শ্বশুর শাশুড়ি? শ্বশুর শাশুড়ি দেয়। আচ্ছা, তোমার পিচ্চি পিচ্চি দুটো প্রতিদিন যে আছে, ছেলে এবং মেয়ে, খুব কিউট, ওরা তোমার কাছ থেকে সালামি নেয়? ও আমার মেয়েটা তো বুঝে, ছেলেটা তো এখন ছেলেটা এখনো এতটা বেশি বুঝে বুঝে না, না। কিন্তু ওকে কি মেয়ে দাও তো তুমি নাকি প্রতিদিন দাও না? নেয়, প্রতিদিন সালামি বলতে ওর প্রতিদিন কিছু না কিছু ওর জন্য কিনে নিয়েই যেতে হবে। মানে ও এত বেশি, আমি যখন চিন্তা করি যে আমি বাসায় যাব, ও এসে দৌড়ে এসে আমার তো মানে কুলে তো প্রথমে উঠতে পারে না, দৌড়ে এসে আমার এই জায়গাটা জড়ায় ধরবে, ও, তারপর আমি কুলে নেই। তো সে এত বেশি এক্সাইটেড থাকে। আমি যখন, ওর তো 2 বছর 8 মাস, আমি সেই দিনও একটা শপিং মলে একটা খেলনার দোকানে ঢুকে অনেকগুলো মানে ভ্যারাইটি, অনেক রকমের খেলনা ওর জন্য কিনে নিয়ে যাই। ওর এসে মাকে বলছে, মা কত কিছু নিয়ে এসেছি, বাবা কত কিছু নিয়ে এসেছি, দেখো মা দেখো। মানে ও, মানে এই হ্যাপিনেসটা দেখতেই ভালো লাগে। ও দারুণ। আমি প্রচুর খেলি ওর সঙ্গে, অনেক সময় দেয় আমার। এটা তো হবেই। আর মেয়ে বাচ্চারা হচ্ছে বাবার প্রতি একটু বেশি ফ্যাসিনেটেড Serious, থাকে, serious, এটা অনেক অনেক বেশি। বড় একটা অ্যাট্রাকশন। তো আমি তো তোমার ছেলেবেলাতে ছিলাম আর অ্যাকচুয়ালি, তো সেখানে কি খাবো কি খাবো না, ঈদের নতুন জামা লুকিয়ে রাখতে হবে, বা পাঞ্জাবি, কখনো আসলে দেখা যাচ্ছে আমি পাঞ্জাবি পরেছি তো পাজামা খুঁজে পাচ্ছি না, টুপি খুঁজে পাচ্ছি না, বা কখনো দেখা গিয়েছে জামাত পরা শেষ, নামাজ পড়া শেষ, সেখানে হচ্ছে আমার জুতা নাই। এরকম কোনো মজার ঘটনা, বিব্রতকর? এইরকম মজার ঘটনা উম, নাই তোমার? মানে তোমার লাইফে সব এত সহজ কেন? এত সবকিছু এত গোছানো, গোছানো সহজ, হ্যাঁ। এরকমই আর কি। রূপকথার মতো তোমার লাইফটা, বলা যায় রূপের না? মতো অনেকটা। যে মানুষ মুভি করতে চায়, করতে পারে না, আর তুমি না চাইতেই পেয়ে গেলে, আর তারপরে আসলে সুন্দর করে জার্নিটা চলছে তোমার একের পর এক। মানে লাইফটা কেন একদম। যে নেই এগুলো। তোমার লাইফে কি কোনো স্পাইস কিছু নাই? আছে, সেটা কি? এটাও Spice? চিন্তা করতে হবে রোশন। কোন ধরনের স্পাইসের কথা শুনলে খুশি হবো বলো? যে কোনো ধরনের, যেটা দর্শকরা খুঁজতে চায়, বলো কি স্পাইস দিতে চাও? না, আমার সবকিছু আসলে ওপেন সিক্রেট, দেয়ার ইজ সবকিছু নাথিং open। সিক্রেট ইন। আচ্ছা, এই যে তুমি এত হ্যান্ডসাম, মেয়েরা তোমার জন্য সবসময় পাগল, এখনো তখনো, এখন যদি তুমি ম্যারিড, তারপরও ভক্তের কোনো অদ্ভুত প্রেমের প্রপোজাল বা বিয়ের প্রপোজাল কি পেয়েছো? এরকম মানে সরাসরি তো আর আমাদেরকে কাছে ওইরকম প্রপোজাল দেওয়ার জন্য পায় না। মাঝে মাঝে এসএমএস ফেসবুকে, টেসএমএস দেখি, হ্যাঁ, ফেসবুকে মেসেঞ্জারে, এসএমএস মেসেঞ্জারে এগুলো দেখা যায়। আদার্স ফোল্ডার কি চেক করো? আদার্স ফোল্ডার বলতে কি, মানে মেসেজ রিকোয়েস্টের কথা বলছো? হ্যাঁ। ওই রিকোয়েস্টের কথাই তো বলছি তোমাকে। ওটা কিন্তু message খুবই request এর। এন্টারটেইনিং হয়ে থাকে। আমার যখন মন খারাপ থাকে তখন আদার্স ফোল্ডারগুলো আমি চেক করতে থাকি, এবং খুবই এন্টারটেইনিং। আসলে দ্যাটস ভেরি ট্রু। খুবই অদ্ভুত অনেক রকমের ধরনের কোনো SMS ধরনের থাকে। তোমার প্রপোজাল এসেছে? বিয়ে করতে চাওয়া বা প্রেমের কোনো কিছু? না, বিয়ের কথা আজকাল মেয়েরা ভীষণ প্র্যাকটিক্যাল, জানে যে একটা বিবাহিত ছেলেকে কি বিয়ে করবে। আগের কথা তবে জানতে ভালো লাগার চাইছি। কথা এক্সপ্রেস করে। এই তো নর্মাল, তো আসলে তুমি নিজেও জানো যে আসলে নর্মাল, মানে পছন্দের ভালো লাগার বিষয়গুলো অনেক, সবাই তো আসলে ভক্ত না, অনেকে বলে যে আমি আপনার ফ্যান না কিন্তু আপনাকে ভালো লাগে, বাহ, এই টাইপের এসএমএস অনেকে করে, দারুণ, যারা একটু দারুণ, ইগোইস্ট দারুণ, টাইপের, দারুণ, অনেক ফ্যান, মানে অনেক মানুষ আছে। না মানে আমি সেটা বলিনি, তুমি যখন নায়ক হও নেই, বা তুমি যখন ধরো এখন বিবাহিত, তার আগের কথা আমি জানতে চাচ্ছি। অনেকে দেখা যায় না যে হাত কেটে চিঠি লেখা, বা লাইক তোমার জন্য মরে যাবো টাইপ। এমনটা হয়েছিল একবার, এটা হ্যাঁ, অনেক সেটাই আগে, বলো আমার না। এক্স্যাক্টলি মনে পড়তেছে না আজকে থেকে। সাল বলতে হবে না। আম,
সালটা আমার মনে আছে, মানে 17-এর দিকে, মানে 17 বা 18-এর দিকে, হ্যাঁ কি হয়েছিল? যে ভয়েস SMS আমি সাডেনলি ঘুরতে ঘুরতে ওইরকম স্ক্রোল ডাউন করতে করতে চেক করলাম যে মানে সে হচ্ছে মরেও যেতে পারে, যে তার মানে SMS মানে লেখা চিঠি দেখাইলো, ছবি দেখাইলো, কি কি অ্যালবাম বানিয়ে রাখছে, বাসায় কি কি ছবি টাঙিয়ে রাখছে, যে মরেও যেতে পারবে। তো আমি সবার আগে আমার কাছে মনে হলো যে ওর ওর মনের মধ্যে আমাকে রাখার চেয়ে আমাকে ভোলাটা বেশি ইম্পর্টেন্ট, এই জন্য আমি ওকে ব্লক করে দিছি, যেটা আমাকে আর দেখতে না পায়, কারণ এটা ওর জন্য হার্মফুল হবে। ও মাই গড, দেখা যাবে এত বেশি ইমোশন কিনা কি করে বসে, এই জন্য আই ব্লকড হার, যে ওকে আমি সুযোগ দিয়ে ওকে আমাকে বলে যাক। তার মানে তুমি আসলে অনেক রিয়েলিস্টিক এবং সেই সাথে একটু কঠিন, তাই না? কঠিন এই জন্যই কি তুমি অ্যাকশন হিরো হিসেবে বেশি কাজ করো? না, আমি কঠিন যে ব্যাপারটা ওইরকম না। তাহলে কি তুমি নিজেকে না, ডিফাইন আমার সাথে যে ইমোশনালি কানেক্টেড, ওর জন্য তো আমি ডেফিনেটলি ততটা কঠিন না। আচ্ছা, আমার যে পার্সনটা আছে, আমার ভালোবাসার মানুষ আছে, তার জন্য তো আমি কঠিন না। ওকে, সো আমার কাছে মনে হয়েছে আই গট ইট দ্যাট অলরেডি, উইল বি গুড ফর হার, বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি। ওরকম ভাবে করতে না হয়েছে। তোমাকে দেখো, তোমার কলেজ জীবন বা স্কুল জীবনে নিশ্চয়ই তোমাকে চকলেট বয় বা হিরো টাইপের যে ডাকতো সবাই, তাই না? কিন্তু স্ক্রিনে যখন তুমি চলে আসো, সেখানে কিন্তু তোমাকে অ্যাকশন হিরো হিসেবে আমরা বেশি দেখি, মানে চকলেট বয় বা রোমান্টিসিজম থেকে একটু চকলেট বয় শব্দটা শুনতে কেমন জানি লাগে আমার। কেমন লাগে বলো? কলেজ কিন্তু মানুষ বলতো না তোমাকে? মানুষ বলুক, আমার সামনে বলো না, আমার অগোচরে বলো। কি বলবো তোমাকে, বলো, নিজেই বলো, নিজের একটা ওটাই যেটা বলছো সেটা আমার পেছনে বলো, আমার সামনে বলা দরকার নেই। ও তুমি তোমার সামনে থেকে প্রশংসা নিতে পারো না, এটা বলছিলে একটু আগে। না আমি আসল জায়গাটা এখন ল্যান্ডই করতে পারি করো না, প্রশংসা করো, জারি রাখো, সেটা সব জায়গায় করো, সমস্যা নেই। প্রশংসা পেতে কার না কার ভালো না লাগে ভালো বলো? আমি এবার আসল জায়গাটা ল্যান্ড করি, বলো না প্লিজ। যে জায়গাটায় ছিলাম আমি, যে তুমি তো, তোমাকে আমরা অ্যাকশন হিরো হিসেবেই বেশি দেখি, বাট ভিন্ন ধরনের চরিত্র, যদি জিনের কথা বলি বা অপারেশন সুন্দরবন, সেখানেও অ্যাকশন, যদিও সেদিক থেকে আসলে এই যে চরিত্রের প্রয়োজনে ডিফারেন্ট ক্যারেক্টারে যাওয়া, সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং কোনটা ছিল? চরিত্রে যাওয়াটা ডিফারেন্ট এটা এই কাজটা আমার শেষ হয় না। আমি কোনটা? দেবাশিস দার একটা তুমি যেখানে আমি সেখানে একটা সিনেমা শুরু করেছিলাম, হ্যাঁ, কাজটা এখনো শেষ করা হয়নি। এটা কি চ্যালেঞ্জিং সবচেয়ে? 7 থেকে 10টা ক্যারেক্টার প্লে করেছি ওখানে। ও, ডিফারেন্ট ক্যারেক্টার, ডিফারেন্ট জেস্চার, ডিফারেন্ট বডি স্ট্রাকচার, কোথাও অনেক বড় প্যাট, দাঁত হচ্ছে ধরো কালো, চশমা পরে আছি এইভাবে, ওকে, আবার কোথাও ভেরি হ্যান্ডসাম, আবার কোথাও হচ্ছে খুবই সাদামাটা একটা গ্রামের ছেলে, আবার কোথাও হচ্ছে তোমার খুব ধান্দাবাজ টাইপের একজন পিএস, ওকে, একজন কর্মকর্তার পিএস, মানুষকে টুপি পরায়, ওই টাইপের আর কি। সো এরকম এটা আসলে কাজটা পেন্ডিং আছে, রিসেন্টলি শুরু হওয়ার কথা। তবে এর বাইরে সবগুলো সিনেমাতে তো একটা চরিত্রের জন্য আমরা স্ট্রাগল করি। সেই জায়গা থেকে যে সিনেমাগুলো আমি করেছি, লাইক জামদানের জন্য একটা ডিফারেন্ট চরিত্র প্লে করতে হয়েছে। বেশি চ্যালেঞ্জিং ছিল হচ্ছে আমার সর্দার বাড়ি খেলা সিনেমাটা, যেখানে একেবারে একটা অজপাড়া গ্রামের চরিত্র। আমাকে তো সবসময় সবাই বলে যে তোকে গ্রামের চরিত্রের সঙ্গে যায় না, এটা এই জন্য আমাকে গ্রামের ছবিগুলোতে নেয় না। কিন্তু আমার একটা অ্যাট্রাকশন ছিল যে আমি ওই ধরনের কোনো একটা ছবি করতে চাই। এখন হয়তো আমার তো চেহারা চেঞ্জ করতে পারবো না, স্কিনের কালার চেঞ্জ করা যাবে, লুকটাকে একটু ভিন্নতা আনা যাবে, দাড়িটা বড় করা যাবে, চুলটাকে কুকরানো করা যাবে। তো এরকম একটা লুকসে আমি ওই ছবিটা করার চেষ্টা করেছি। যারা আমাদের প্যানেল দর্শক দেখার আগে তো আমাদের প্যানেলে অনেকে যারা জাস্টিফাই করে, অনেকে সমালোচনা করে, ওনারা বলেছেন যে না তুই অনেকটাই নিজেকে ভাঙতে পেরেছিস। বাহ, একদমই অজপাড়া গ্রামের অজপাড়া ল্যাঙ্গুয়েজ। সো আই ট্রাইড মাই বেস্ট। ওটা আমার একটা খুব এক্সক্লুসিভ একটা প্রজেক্ট। জামদানি, তারপর হচ্ছে সর্দার বাড়ি খেলা, প্রেমপুরাণ, এইগুলো আমার খুব এক্সক্লুসিভ প্রজেক্ট। তারপর আরেকটা আছে তোমার খুব Excuse me. পছন্দের, হ্যাঁ, এক্সকিউজ মি ছবিটাতে রায়হান খানের আমি কেন জানি মনে হয়েছে যে কি মনে হয়? আমি একটা ডিফারেন্ট রোশনকে দেখছি। বাহ, মানে অ্যাক্টিং এর দিক থেকে বলো, রায়হান ভাই তো খুব মেধাবী একজন মানুষ, হ্যাঁ, মানে কেন জানি মানে আমি আমার পারফরমেন্সগুলো দেখে আমি আমার নিজেকে চেনার ট্রাই করতেছিলাম ডাবিংয়ে যখন গেছি আর কি। প্রজেক্টটা কমপ্লিট হয়েছে, মুক্তির জন্য অপেক্ষমান আছে। মানে এরকম আমার 4 থেকে 5টা প্রজেক্ট রয়েছে যেগুলো মুক্তি পাবে। দারুণ। মানে সেটার জন্য অপেক্ষায় থাকতে হবে কত বছর? I really don't know. I really have huge objection to my মানে producer. কোরবানির ঈদেও কি পেতে যে পারি আমার কথা আমরা? হচ্ছে সিনেমা নিয়ে প্রডিউসারের ভীষণ শঙ্কিত। কেন? কিন্তু এবার সরকার চেঞ্জ হওয়া,
সরকার আচ্ছা, আবার নতুন কিন্তু সরকার এবার আসে। ঈদে তো অনেকগুলো সুন্দর সুন্দর মুভি এসেছে। ছবি এসেছে, কেন জানি হয়তো দিতে পারছে না, আমি জানি না আসলে। আচ্ছা, যাই হোক, আমরা সেটার জন্য অপেক্ষায় পাবে, থাকলাম। আর ভেরি সুন পাবে। সুন্দর সুন্দর তো অনেক কাজ যেহেতু অপেক্ষা করছে, এবার ঈদেও অনেকগুলো অন্যদের সিনেমা এসেছে, সেখানে একটু জানতে চাই যে রোশন কোনটা আগে দেখবে। তার আগে আমাকে একটা বিরতি নিতে হচ্ছে প্রিয় দর্শক। দারুণ একটা আড্ডায় কিন্তু মেতে উঠেছি চিত্রনায়ক রোশনের সাথে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই এনজয় করছেন। রোশন, যেটা বলছিলাম যে এবার ঈদে তোমার মুভি পাচ্ছি না, কিন্তু অনেকের মুভি এসেছে এবং ভালো ভালো মুভি এসেছে। সবার আগে তুমি কোনটা দেখতে চাও? সবার আগে আমি শাকিবের প্রিন্স মুভিটা দেখবো। শাকিবের ছবির প্রতি আমার আলাদা একটা ফ্যাসিনেশন সবসময় আছে, সব ঈদেই দেখি। ঈদে প্রিন্স দেখবো। আর এসা খুব ইগারলি ওয়েট করতেছে হচ্ছে ইয়া ছবিটা দেখার জন্য। কোনটা? রাফি ভাইয়ের যে প্রেশার কুকার যে সিনেমাটা, এই গল্পটা নিয়ে একটু আগ্রহ আছে। দম ছবিটা দেখবো। তারপর হচ্ছে মেহেদী হাসান হৃদয় ভাইয়ের যে রাক্ষস ছবিটা দেখবো। সবগুলো দেখার প্ল্যান আছে, সবগুলোই তুমি সবগুলো দেখবো, দেখবে? মানে এক এক করে সবগুলো সিনেমায় দেখবো। তোমার যে এতগুলো বছরের মানে ক্যারিয়ার বা এতগুলো মুভি করেছো, একটু যদি জানতে চাই এমন কোনো ক্যারেক্টার আছে, ধরো ডিরেক্টর তোমাকে কাট বলেছে বাট তুমি স্টিল গোয়িং অন, মানে এতটাই ভিতরে চলে গিয়েছো ক্যারেক্টারের, না, এমন কোনো ক্যারেক্টার? ক্যারেক্টারের ভিতরে ঢুকি, কিন্তু কাট বললে সবসময় কি না, তবে এরকম হয় যে অনেক সময় কিছু চরিত্রটা অনেক ঢুকতে পেরেছি, মনে হচ্ছে যে না আর কিছু অ্যাক্টিভিটিস করি। আমি জানি যে এই জায়গাটা থেকে এই পার্টটা ভীষণ ভালো লাগছে দেখতে অন স্ক্রিনে, তখন ডিরেক্টর কাট বলেছে। কাট বললেন কেন, আরেকটু কন্টিনিউ করতাম, একটু ভালো অ্যাক্টিভিটিস করতেছিলাম, ওটাও তো রাখতে পারতাম। বুঝতে পেরেছি, মানে তুমি অনেক পরে রিয়েলিস্টিক। বলে যে আবার দিবা, আচ্ছা ঠিক আছে দাও। আচ্ছা, এবার একটু জানতে চাই যে স্ক্রিপ্টে নাই, স্ক্রিপ্টের বাইরে গিয়ে কিছু করেছো বাট সেটা অনেক প্রশংসা পেয়েছো। স্ক্রিপ্টের বাইরে? স্ক্রিপ্টের বাইরে মানে স্ক্রিপ্টের বাইরে তো প্রায় অনেক কিছু স্ক্রিপ্টের বাইরে করা হয়, মানে সেটা সবার বহুত কাছে কিছু। খুব প্রশংসিত মানে হয়েছে। অ্যাক্টিং যখন আমরা করি, স্ক্রিপ্টে হুবহু ডায়লগ কিন্তু নর্মালি দেওয়া হয় না, দেয়া হয় না। ওকে, দেখা যায় নিজের মতো করে দিই, একটু আকপিচ করে দিই। তো সেটাই তো, ওইটা তো আমি বললাম যে ভাই একটু চেঞ্জ করে দিছি, না ভালো লাগছে দেখেই তো রাখলাম। এটাই হয় ওকে। আসলে। এবার আসলে তোমার কাছে জানতে চাই যে কিছু ঝটপট প্রশ্ন, ঝটপট উত্তর ডেফিনেটলি তুমি দিবে বলে আমি বিশ্বাস করি। জিয়াউল রোশন স্ক্রিপ্টের বাইরে থাকতে পছন্দ করে না কি অলওয়েজ স্ক্রিপ্টেড? না, স্ক্রিপ্টের বাইরে ডেফিনেটলি। স্ক্রিপ্টের বাইরে, ওকে। তোমার কাছে হচ্ছে হিরোকে স্ক্রিপ্ট মানে গল্পটা নাকি ডিরেক্টর? দুটাই। দুটোই। কো অ্যাক্টর নাকি মানি, মানে এরপরে তুমি কাকে ইম্পর্টেন্স দাও? কোয়েক্টর নাকি মানি, কত টাকা পাচ্ছো? আমার কাছে দুটাই ইম্পর্টেন্ট, দুটোই ইম্পর্টেন্ট, দুটাই থাকতে হবে। তুমি অনেক একটা চুজ করতে ডিপ্লোম্যাটিক, হবে কেন? অনেক ডিপ্লোম্যাটিক লাগবে দুটো, এখন আমি একটার কথা বলবো কেন বলো? আমার তো দুটাই হয় লাগবে। না। আচ্ছা, তোমার পছন্দের, সবচেয়ে পছন্দের, যার সাথে কাজ করতে তোমার স্বাচ্ছন্দ্য বা কমফোর্ট জোনটা বেশি কাজ করে, এরকম কো অ্যাক্টর কে আছে? আমার এখনো পর্যন্ত ডিসকমফোর্টেবল কোনো আনকমফোর্টেবল ফিল করছি এরকম ইয়ে পাইনি, উত্তর পাইনি। সবার সাথেই তুমি কমফোর্টেবল? হয়তো অন্যদের সাথে কি জানি না, আমার সাথে কমফোর্টেবলি কাজ করেছে। তোমার কাছে যদি জানতে চাই বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে একজন ওভাররেটেড অ্যাক্টর কে সে? নাম বলবো না। কেন? তারা তো আমার ভাই, বন্ধু, সহশিল্পী, ওদেরকে আমি ছোট করবো কেন? এটা কি ছোট করা হয়? হ্যাঁ হবে, তোমার ছোট মত করা হবে। থাকতেই পারে। আচ্ছা ঠিক আছে, এটা না বলো, আন্ডাররেটেড একজন অ্যাক্টরের কথা বলো। আমাদের ইন্ডাস্ট্রিতে আন্ডাররেটেড অ্যাক্টর কে সেটা? আমি কে? আমি তুমি? ওকে, এটা ইন্টারেস্টিং আমার কাছে লেগেছে। তোমার দেখা এখন পর্যন্ত সুন্দরী অভিনেত্রী কে? আমার দেখা এখনো পর্যন্ত সুন্দর অভিনেত্রীকে এত চিন্তা করতে হয়? মাধুরী, শ্রীদেবী। মাধুরী, শ্রীদেবী। বাংলাদেশে কেউ নেই? বাংলাদেশে শাবানা আপু, শাবনূর আপু। ওকে। আর যদি বলি যে তোমার চোখে সবচেয়ে সু অভিনেত্রীকে, তাহলে কাকে বলবে? সু অভিনেত্রী জয়া হোসেন আপু আছে। সু অভিনেত্রী, ওকে। আন্ডাররেটেড চিত্রনায়িকা যদি বলি? আমাদের ইয়ারও অনেক ভালো অ্যাক্টিং করে, আমাদের সহশিল্পী হিসেবে যারা কাজ করেছে, বুবলি, পরিমণি, পূজা বেশ ভালো অ্যাক্ট্রেস। না, যদি আন্ডাররেটেড সবই। একজন চিত্রনায়িকার নাম নিতে বলি, কার নাম নিবে? আন্ডাররেটেড? না, এরকম কেউ নেই। আন্ডাররেটেড হিরো বলেছো তুমি, কিন্তু আন্ডাররেটেড হিরোইন মানে আমার আমার মতো মানে ব্যাড লাগ আসলে কারণ নাই, সবার লাগ খুব ভালো। তাই? আমার কাছে সিনেমার মনে হয় ব্যাপারে। না, আমার কাছে মনে হয় না। কোরমা নাকি চিকেন রোস্ট?
আমাকে যদি বলে এই মুহূর্তে দুইটাই আমার লাগবে, তবে আমি কুরমা পছন্দ করি, খুব ভালো রান্না হতে হবে। আর চিকেন, মানে একটা পিক করতে বলছি, এখানেও তোমার আচ্ছা ঠিক আছে, আমার diplomacy লাগবে। চিকেন রোস্ট। চিকেন রোস্ট, কাচ্চি বিরিয়ানি নাকি তেহারি? কাচ্চি বিরিয়ানি। ঝাল নাকি মিষ্টি? ঝাল। লাচ্ছি নাকি শরবত? লাচ্ছি। আই লাভ ইট। বিফ নাকি মাটন? আর দুইটাই। দুটোই, একটা চুজ করতে হবে। কি করব, তো। দুইটাই খেতে মন চাইতেছে এখন, আমি আরে পছন্দ বেশি করব না, কোনটা? মনের এগেইনস্ট তো যেতে পারতেছি মানে না। তোমার ব্যাপারটা হয়ে গিয়েছে ওইটা যে মুরগি নিবে নাকি ডিম নিবে? এই মাটন। মাটন। মুরগি নেবে নাকি ডিম নেবে যদি প্রশ্নটা করি, তাহলে কোনটা নেবে তুমি? মুরগি ডিমের না, ডেফিনেটলি চিকেন। চিকেন। আমি ডিপেন্ড কিন্তু করবে যে কি রান্না আমি করবে। এগ নিব। এগ নিবা? হ্যাঁ, কারণ আমার কাছে মনে হয় যে ডিম আছে বলে আমি পৃথিবীতে বেঁচে আছি। কারণ দিনে আমি যে কয়টা ডিম খেতে পারি। ডিম তুমি- আছে, কয়টা তুমি খেতে কয়টা পারো? খাও বলো? আমার ডিপেন্ড করে, আমি যদি খুব ওয়ার্কআউট করি, মাসেল বিল্ডিং এর ট্রেনিং এ যখন থাকি তখন 8 থেকে 10টা। এই জন্যই তো জিজ্ঞেস করলাম, মানে তুমি যদি ডিম পছন্দ না করো, তুমি কি 8 থেকে 10টা ডিম খেতে তবে আমি পারবে 8 থেকে 10টা খাই না। আমি লাইক হচ্ছে ধরো সকালবেলা একবার ডিম খাই, হ্যাঁ। হয়তো সেটা 5 পিস হতে পারে। এটার মধ্যে শুধুমাত্র একটার মানে এগই আমি জানি হ্যাঁ। আর হচ্ছে চিকেন 250 থেকে 300 গ্রাম। ওকে, breast তার মানে chicken। তোমার জন্য মুরগি এবং মুরগির ডিম দুটোই খুব ইম্পর্টেন্ট, একটাকে তুমি বেছে নিতে পারবে না। অবশ্যই। তোমার সবচেয়ে প্রিয় খাবার কি? আমার সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে খিচুড়ি, আর খিচুড়ির সঙ্গে বিফ। ঈদের দিনে কোন খাবারটা ছাড়া মনে হয় যে তোমার ঈদ সম্পূর্ণই হচ্ছে না? বিফ। বিফ। আর আলাদিনের চেরাগ যদি তুমি হাতে পাও, তাহলে কি করবে সবার আগে? আলাউদ্দিনের চেরাগ যদি হাতে পাই, আলাউদ্দিন চেরাগ হাতে পেলে যেটা করব, 1000 কোটি টাকার একটা সিন্দুক দিয়ে যেতে বলবো আমাকে। কারণ আলাউদ্দিনের চেরাগকে দিয়ে অনেক কিছু করানো থেকে টাকাটা দিয়ে গেলে টাকাটা দিয়ে সবকিছু করানো যাবে। ওরে বাবা, যদি তোমাকে বলি যে তোমাকে আমি ভ্যানিশ করে দিতে চাই, কোথায় দিতে চাও? মানে কে কাকে ম্যানেজ করবে? আমি তোমাকে। আমাকে ম্যানেজ করতে চাও? আমি তো সুযোগই দিব না তোমাকে, পারমিশনই দিব না। তোমার পারমিশনের জন্য আমি অপেক্ষা করছি খুব একটা। তোমাকে আমি ভ্যানিশ করে দিব, এখন বলো তুমি কোথায় যাবে? আমাকে ভ্যানিশ করে? হ্যাঁ, বাসার আমার বেডরুমে। ওখানে তো প্রতিদিনই যাও। আর কোথাও যেতে চাও? না আসলে আমার কোন ওরকম- সেলিব্রিটির মানে ওয়াকিং ক্লোজেটে তুমি ঢু মারতে চাও বলো? আমার ওয়াকিং ক্লোজেটে শাহরুখ খানের। শাহরুখ খানেরটা। আর বাংলাদেশের? বাংলাদেশেরটা দেখতে চাই না, দেখতে চাও না? আগ্রহ নেই। ওটিটি নাকি সিনেমা? সরি, ডেফিনেটলি সিনেমা। কাকে কি প্রশ্ন করছো? আমি সিনেমা একটু, ইউ আর আস্কিং মি ওয়েদার আই না, শুড চুজ কারণ আমি একটা ইন্টারভিউতে দেখেছি তুমি আই লাভ ওটিটি, ইয়েস, সেজন্যই বাট আমি তো প্রশ্নটা সিনেমার করা। মানুষ। সিনেমার মানুষে গান করছি, সিনেমার মানুষে ওটিটিতে অভিনয় করছি, বাট আই লাভ ওটিটি। ওকে, সো রোমান্টিক নাকি অ্যাকশন, সেটা আমি জানি যে অলরেডি তুমি Action. অ্যাকশন, কিন্তু অ্যাকশন রোমান্টিক। অ্যাকশন রোমান্টিক, এটাই বলতে চাচ্ছিলাম যে এমন কোনো মুভি যদি তোমাকে চরিত্র দেয়া হয় যেখানে কোনো রোমান্টিক কোনো সিন নেই, তাহলে তুমি কি করবে? নো প্রবলেম। নো প্রবলেম, সেটাও তুমি বেছে নায়িকা না নিবে। থাকলেও সমস্যা আর নেই। নায়িকা না থাকলেও চলবে, ওকে। তবে গানের জন্য লাগে আর কি। তবে তোমার তো অনেকের সাথে মানুষের তো পেয়ারিং demand, দেখেছি, মানুষ তার তো গান মধ্যে দেখতে থেকে চায়। কার সাথে তোমার পেয়ারটা সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে? আমার সবচেয়ে বেশি কাজ করা হয়েছে বুবলির সঙ্গে, 9টা সিনেমা। আমার পরিমণির সঙ্গে হয়েছে 2টা, পূজার সঙ্গে 2টা, মাহির সঙ্গে 1টা। আচ্ছা, সো কার সঙ্গে পছন্দ করে এটা আসলে আমি, দেখো বুবলির যত প্রচুর পরিমাণ ফ্যান আছে, সারাক্ষণ আমার ওয়ালে কমেন্টস করে যে ভাই আপনাকে বুবলির সাথেই বেশি মানায়, অন্য কোনো নায়কের সঙ্গে দেখতে পারে না। তো হয়তো অ্যাক্টিভলি আমি দেখছি বুবলির ফ্যানরা এসে এই কথাগুলো বলে যে রোশন ভাই আপনি বুবলির সঙ্গেই সিনেমা করবেন। আচ্ছা, এই যে তুমি বুবলির নামটা নিলে, বুবলির কথা মনে পড়লে তোমার সবার আগে কি মনে পড়ে? বুবলির সঙ্গে আমার মনে হলো যে শি ইজ ভেরি কোঅপারেটিভ অ্যান্ড গুড ফ্রেন্ড। নুসরাত ফারিয়া? নুসরাত ফারিয়া, নুসরাত ফারিয়ার কথা মনে পড়ে সবার আগে মনে পড়ে হাই হাই, এরকম করে এইসব দিন সুন্দর আমার মাথায় করে, আসে সবার হ্যাঁ। আগে। পূজা চেরি? পূজা, ভাই কি অবস্থা, কেমন আছো? কেমন আছো? তাসনিয়া ফারিন? ফারিনের সঙ্গে আমার খুবই ফর্মাল সম্পর্ক। আচ্ছা, সাবিলা নূর? সাবিলা নূর
লিচুর বাগান। গাও গাও গাও, তুমি খুব সুন্দর আর গান ধুর, গাইতে পারো। এই সুযোগে হচ্ছে আমার কাছ থেকে গান হাতিয়ে নেওয়া যাবে না শ্রাবণ্য। আমি কিন্তু ডোন্ট ট্রাই দিস। সর্দার বাড়ির মানে বউ না হই বা বোন না হই, তাতে কি আজকে আমি তোমার কাছ থেকে গান আদায় করেই ছাড়বো, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। চেষ্টা করবো, কথা দিচ্ছি না। একদম শেষের দিকে। তারপরেও মানে আমি কথা আরেকটা নাম কথা নিব, দিচ্ছি না, তমা বল। মির্জা। তমা মির্জা। তমা মির্জা। তমা মির্জা দেখলে ওর সাথে আমার কাজ হয়েছে, তো আমার একটা একটা কাজ করেছিলাম, সিনেমা হ্যাঁ, সেটা করেছিলাম আমি একটা। জানতে চাই। ওকে দেখলে তোমার কি মানে সবার আগে কি মনে পড়ে? ওকে দেখলে আমার সবার আগে মনে পড়ে, লাস্ট টাইম কদিন আগে ওর সঙ্গে আমার শুট হয়েছে, ওকে দেখে আমি খালি বলতেছিলাম শুটের কথাই মনে পড়ে। এই গাছ ছুঁয়ে বলো ছেড়ে যাব না কখনো। ও বলতেছে গাছ ছুঁয়ে বলতে হবে কেন, গাছ ছুঁয়ে বলতে হবে কেন? ওকেই তো এটা জিজ্ঞেস করবো আমরা, তাই না? আর ওই গান নিয়ে মজা করছিলাম আর কি। ভালো অ্যাক্ট্রেস। ভালো অ্যাক্ট্রেস। সো থ্যাংক ইউ সো মাচ। একদম শেষের দিকে আমি এসেছি। তোমার অনেকগুলো পরিচয়, ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছ তুমি। তোমার ব্র্যান্ডের খবর নেওয়া হলো না, সেটার জন্য নেক্সট ডে আমি প্রশ্নটা জমিয়ে রাখলাম। আর কি পরিচয় তোমার আমার আসলে ব্র্যান্ডের দর্শকদের নাম তো সামনে? নিশ্চয়ই জানো, ভেস্টোরা ব্র্যান্ড। আসলে আমার সত্যি কথা ভক্তদের কথা চিন্তা করে বানিয়েছিলাম। ইনফ্যাক্ট Okay. আমার ভক্তদের জন্য অলওয়েজ ডিসকাউন্টও থাকে আমার দারুণ brand এ। দারুণ দারুণ। তবে আমি এখনো খুব বেশি ভেস্টোরার জন্য খুব বেশি অ্যাক্টিভলি কাজ শুরু করতে পারিনি, তবে ভেরি সুন এটাকে খুব বড় আঙ্গিকে কিছুটা করার প্ল্যানিং করছি। বাট মানে আমার ভক্তরা বলো বা হচ্ছে শুধুমাত্র যারা ভেস্টোরা চিনে, জানে না যে এটা আমার ব্র্যান্ড, দে লাভ। নতুন আসলে কোন পরিচয়টা দেওয়ার বাকি আছে? আমি এটাই আসলে আমার কোয়েশ্চেনটা ছিল। তোমার এত পরিচয়, না, নতুন আর কি পরিচিত পাম। তার আমার মানে নতুন সবচেয়ে বড় কোনো পরিচয় আমি পরিচয়? হিউম্যান বিং। হিউম্যান বিং, ওকে। দ্যাটস ইট। তোমার এমন একটা গুণ আছে এখনো দর্শক জানে না, সারপ্রাইজিংলি আমরা এটা পেয়ে যাচ্ছি সামনে। দর্শক জানে না, হ্যাঁ। আমার গুণের কথা জানে না, তবে এটা আমি এখন এখানে তোমাকে প্রেজেন্ট করতে পারবো না, আমি বলতে পারবো না। বলো 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 বলো। আমি আমি হচ্ছি আমি পর্দার বাইরে আমি ভীষণ মানে মানে আমি খুব নামাজি একজন মানুষ। আমি নামাজ Okay. পড়ার চেষ্টা করি 5 ওয়াক্ত। ইনফ্যাক্ট আমি খুব ভালো আজান দিতে পারি। দারুণ। আমার খুব সারপ্রাইজড হয়ে যাবে সবাই, আমি 250 বারেরও বেশি সময় আমি মসজিদে আজান দিয়েছি। আর when I was class 6 আমি আজান কোরআন তেলাওয়াতে I was champion ওয়াও, জেলা পর্যায়ে। দারুণ দারুণ। এবং আমি আচ্ছা, প্রচুর পরিমাণ সূরা আমি নিজে নিজে মুখস্থ করেছি এবং শুদ্ধভাবে। খুবই সুন্দর। আর একটা গুণের কথা, মানে অনেকগুলো গুণের কথা শুনলাম, সরি, একটা দোষের কথা যদি জানতে চাই, লাস্ট কোয়েশ্চেন। আমার দোষ হচ্ছে আমি তেলবাজি করতে পারি না। এটা তো আমার গুণ। তেলবাজি করতে পারি না। আসলে এইটা না থাকলে এখন এই সোসাইটিতে বলো বা যে কোনো সব জায়গায় চলতে কষ্ট। ওকে তুমি যত বড় তেলবাজ হবা তত ভালো তোমার পজিশন থাকবে। ওকে। আর শেষ প্রশ্ন, ঈদ মানে তোমার কাছে কি? ঈদ মানে আমার কাছে সবার আগে হচ্ছে ঈদ মানে হচ্ছে নামাজ। ওকে। ঈদ মানে হচ্ছে স্রষ্টার কাছে ক্ষমা চাওয়ার একটা মোক্ষম সময়। ঈদ মানে হচ্ছে প্রতিটি প্রিয় মানুষের সঙ্গে নামাজের পর দেখা করা। ঈদ মানে হচ্ছে প্রতিটি মানুষের সঙ্গে মোলাকাত করা, ভালোবাসা মানে অনেক বেশি কাছে চলে আসে। যাদেরকে তুমি অনেকদিন ধরে দেখো না, তাদেরকে যখন তুমি কোলাকুলি করবে, জড়িয়ে ধরবে, সে মানুষটার সঙ্গে তোমার একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যায়। খুব সুন্দর করে বলেছো। আসলেই তাই, ঈদ মানে কিন্তু আনন্দ উৎসবের মাঝে আমি বিশ্বাস করি মিলন মেলা, কিছুটা ত্যাগ definitely. এবং নিজেকে নতুন করে আবিষ্কার করা। সো যাই হোক, রোশান, থ্যাংক ইউ সো মাচ। তোমার সাথে আমার আড্ডা দিতে পেরে সবসময় ভালো লাগে, আজকেও তার ব্যতিক্রম নয়, এবং দর্শকরাও নিশ্চয়ই মজা পেয়েছে। কিন্তু যেমনটি আসলে আমি অনুষ্ঠান শুরু করার আগে যে চ্যালেঞ্জটা নিয়েছি যে আজকে তোমার গান দিয়ে আমি অনুষ্ঠানটা শেষ করব, সেখান থেকে আমি অ্যাকচুয়াল পরিমাণ সরে আসিনি। তোমার গান দিয়ে শেষ করব, তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিতে চাই। প্রিয় দর্শক, এর সাথে আমি শ্রাবণ তৌহিদা বিদায় নিতে চাই ঈদ স্পেশাল আজকের এই আয়োজন SSRM প্রেজেন্টস ঈদ আড্ডা থেকে। নিশ্চয়ই ভালো লেগেছে। আরও ভালো লাগার মুহূর্ত নিয়ে আমি শ্রাবণ হাজির হব গ্রিন টেলিভিশনের পর্দায়। টিল দেন, স্টে গুড, স্টে হেলদি অ্যান্ড ঈদ মোবারক। আমার গায়ে যত দুঃখ সয়, বন্ধু আরে কর তোমার মনে জাহালয়, বন্ধু আরে কর তোমার মনে জাহালয়, নিঠুর বন্ধুরে
বলেছিলে আমার হবে, মন দিয়াছি ভেবে, সাক্ষী কেউ ছিল না সে সময়, ও বন্ধুরে।